তাই সোজা চলে গেলুম তিব্বত ইনস্টিটিউটে। কাগজটা দেখালুম। কি বললে জানো? বললে এই লেখাটার মানে হচ্ছে মৃত্যু। গিয়াংফুং না ওই কি জাতীয় একটা তিব্বতী কথা, মানে হচ্ছে ডেথ। 37-এ আমার একটা ফাড়া আছে, তাও জানি। আমার একটু বিরক্ত লাগলো। বললাম, শুধু তো বলেছে মৃত্যু, এমন তো বলেনি যে আপনাকেই মরতে হবে। ভদ্রলোক হঠাৎ যেন একটু আশার আলো দেখতে পেলেন। তাও বটে, মৃত্যু মানে তো এনিবডিজ ডেথ হতে পারে, তাই না? কাগজে লেখা আছে বলেই যে কাউকে মরতেই হবে তারই বা কি মানে আছে? কিন্তু তাও যেন ভদ্রলোক ভরসা পেলেন না। আবার তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। তারপর ভুরু কুঁচকে কিছুক্ষণ ভেবে প্রায় নিজের মনে বিড়বিড় করে বললেন, দক্ষিণের জানালাটা খোলা ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, তার মানে হাওয়া ছিল। বাইরের জিনিস হাওয়ার সঙ্গে ঘরের ভিতর এসে পড়তে পারে। এটা যদি এমনই উটকো কাগজের টুকরো হয়, হয়তো ছেঁড়া পুঁটি তুতির পাতা, কাছাকাছি তো ছোটোখাটো গুম্পাও রয়েছে। একটা তো শহরে ঢোকার মুখটাতেই। কাল রাতে জানলা দিয়ে কি দেখেছি আমি আর সেটা বললাম না। তাহলে যেটুকু ভরসা পাচ্ছেন ভদ্রলোক, তাও আর পেতেন না। শেষে যেন আর ভাবতে না পেরেই ভদ্রলোক জোর করে তার মন থেকে দুশ্চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে বললেন, যাকগে, তোমার দাদাই তো রয়েছেন, বেশ কনফিডেন্স পাওয়া যায় ভদ্রলোককে দেখে। খেলোয়াড় টেলোয়াড় ছিলেন নাকি? না, এক্সারসাইজ করেন। এককালে ক্রিকেট খেলেছেন, এখন যোগ ব্যায়াম করেন। ঠিক ধরেছি, আজকালকার বাঙালিদের মধ্যে অমন ফিট বডি চোখে পড়ে না। চা খাবে? পাহাড়ে ওঠানামা করতে বেশ পরিশ্রম হয়েছিল, তাই বললাম চায়ে আপত্তি নেই। ভদ্রলোক বেয়ারাকে ডেকে 2 কাপ চা অর্ডার দিলেন। চা এসে পৌঁছতে না পৌঁছতেই ফেলুদা ফিরে এলো। আসার 10 সেকেন্ডের মধ্যে নিশিকান্তবাবু তার মৃত্যু কথাটা ফেলুদাকে বলে দিলেন। ফেলুদা আর একবার কাগজটা দেখে বলল, আপনাকে এতটা ইম্পর্ট্যান্স দিচ্ছে কেন সেটা আঁচ করতে পারছেন? নিশিকান্তবাবু মাথা নাড়লেন। আমি স্যার আকাশ পাতাল ভেবেও এর কুল কিনারা করতে পারছি না। ফেলুদা বলল, আর ভাববেন না, কারণ না থাকলে কেউ কারোর মৃত্যু কামনা করে না। আমার বিশ্বাস ওটা যেই মেলে এখানে থাকুক না কেন, ঝড়ের রাতে অন্ধকারে ভুল করে ভুল ঘরে ফেলেছে। তিব্বতী তিব্বতীতেই তিব্বতী ভাষায় শাসায়। আপনাকে শাসাতে হলে যে ভাষা আপনি জানেন তাতেই শাসানো স্বাভাবিক, নইলে তো শাসানি মাঠে মারা যায়, তাই নয় কি? তা তো বটেই। ব্যাস, নিশ্চিন্ত থাকুন। আর গোলমাল হলে আপনি তো আছেনই, আমি থাকলে কিন্তু গোলমালটা মাঝে মধ্যে একটু বেশিই হয়, তাই বুঝি? ভদ্রলোকের মুখ আবার কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদা আর কোনো রকম সান্ত্বনা দেবার চেষ্টা না করে দোতলায় নিজের ঘরে চলে গেল। আমি জানি কাঁদুনে ভীতু লোকেদের ফেলুদা বরদাস্ত করতে পারেন না। নিশিকান্তবাবু যদি ওর সিম্প্যাথি পেতে চান তাহলে ওকে কাঁদুনি বন্ধ করতে হবে। আমি চা শেষ করে ঘরে গিয়ে দেখি ফেলুদা আবার তার নীল খাতার ওপর ঝুঁকে পড়েছে। আমি ঢুকতেই বলল, টেলিগ্রাফ অফিসগুলোতে বেশিরভাগ লোকই যে অশিক্ষিত সেটা আগেই জানা ছিল, তবে এটা একটু বেশি রকম বাড়াবাড়ি। হঠাৎ টেলিগ্রাফ অফিসে কেন? একটা কেবল করে দিলাম, ও পৌঁছবার আগেই অবশ্যই পৌঁছে যাবে। তাও দেরি করে কোনো লাভ নেই। কি লিখলে? হ্যাভ রিজন টু সাসপেক্ট সেলভাঙ্কারস ডেথ নট অ্যাক্সিডেন্টাল, অ্যাম ইনভেস্টিগেটিং। বাড়াবাড়িটা কিসে দেখলে? ও, সে অন্য ব্যাপার। ফেলুদা নাকি টেলিগ্রাফ অফিসে কেরানিদের ঘুষ দিয়ে গত কদিনে সেলভাঙ্কারের নামে কোনো টেলিগ্রাম এসেছিল কিনা সেটা জেনে নিয়েছে। একটা ছিল শশধরবাবুর টেলিগ্রাম, আই অ্যাম অ্যারাইভিং 14th, আর অন্যটা পড়ে দেখ বলে ফেলুদা তার নীল খাতাটা আমার দিকে এগিয়ে দিল। দেখলাম তাতে লেখা রয়েছে, ইউর সান মে বি ইজ আ সিক মনস্টার প্রিটেক্স। পড়ে তো চক্ষু চড়ক গাছ। সিক মনস্টার, রুগ্ন রাক্ষস, সে আবার কি? ফেলুদা বলে বোঝাই যাচ্ছে যে কোনো গোলমাল হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি গোলমাল?
আসল টেলিগ্রামটা কি ছিল? আমি বললাম, প্রাইটেক্স আবার কি? ফেলুদা বলল, ওটা বোধহয় ছাপার ভুল নয়, মনে হয় ওটা কোনো গোয়েন্দা এজেন্সির টেলিগ্রাফিক অ্যাড্রেস। PRI অর্থাৎ প্রাইভেট, আর TEX হলো TEC এর বহু বচন। টেক্স মানে যে ডিটেকটিভ, সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। এই টেলিগ্রামটা পেয়েই কি সেলভাঙ্কার ঘাবড়ে গিয়েছিল? কিছুই আশ্চর্য না। তার মানে এই এজেন্সিটা সেলভাঙ্কারের ছেলের খোঁজ করছিল, তাই তো মনে হয়। কিন্তু সিক মনস্টার, হরি হরি। আমি বললাম, কতগুলো রহস্য একসঙ্গে সমাধান করবে বলো তো? ফেলুদা বলল, সেইটাই তো ভাবছি। প্রশ্নের পর প্রশ্ন। এই বেলা খাতায় নোট করে ফেলা উচিত। বল তো দেখি একটা একটা করে। 1. সিক মনস্টার। তারপর পাথর কে ফেলল? গুড। 3. মূর্তিটা কোথায় গেল? ঠিক হ্যায়। 4. নিশিকান্ত বাবুর ঘরে কাগজ কে ফেলল? আর কেন ফেলল? বহুত আচ্ছা। 5. খুনের জায়গায় কার বোতাম? অবশ্যই সেটা সেলভাঙ্কারের নিজের শার্টের বোতামও হতে পারে, যাই হোক বলে চল। 6. তিব্বতী ইনস্টিটিউটে গিয়ে কে মূর্তির কথা জিজ্ঞেস করেছিল? স্প্লেন্ডিড। আর বছর 10 মধ্যে তুই গোয়েন্দাগিরি শুরু করতে পারবি। ফেলুদা ঠাট্টা করলেও বুঝতে পারলাম যে আমি পরীক্ষায় পাশ করেছি। শুধু একটি লোকের সঙ্গে এখন দেখা হওয়ার দরকার, মনে হয় তিনি সেলভাঙ্কার সম্বন্ধে জরুরি ইনফরমেশন দিতে পারেন। কে লোকটা? ডক্টর বৈদ্য। তিনি ভবিষ্যৎ বলেন আর প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপন করেন, আর অন্যান্য যাবতীয় ভেলকি প্রদর্শনও করেন। টেনে টুনে লোকটাকে ইন্টারেস্টিং বলেই তো মনে হচ্ছে। রুমটেক যেতে হলে যে পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসে, সে পথে খানিক দূরে গিয়ে তারপর ডান দিকে একটা মোড় নিয়ে নতুন পথে শটান সিধে রাস্তায় চলতে হয়। রুমটেকের হাইট গ্যাংটকের চেয়েও প্রায় 1000 ফুট বেশি, কিন্তু যাবার রাস্তা প্রথমে উতরাই নেমে একেবারে নদী পর্যন্ত গিয়ে একটা ব্রিজ পেরিয়ে উল্টো দিকের পাহাড়ের গা বেয়ে চড়াই ওঠে। ছোট ছোট গ্রামের বাড়ি আর ভুট্টার ক্ষেতের পাশ দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে। চারিদিকে দৃশ্য দার্জিলিংয়ের চেয়েও কোনো অংশে কম সুন্দর নয়। সকালের রোদটা এখন আর নেই। হোটেল থাকতেই মেঘ উঠে আকাশ ছেয়ে ফেলেছে। তাতেও অবশ্যই এক হিসেবে ভালোই, কারণ গরমের কোনো সম্ভাবনা নেই। কিছুদিন আগের দুর্ঘটনার জন্যই বোধহয় আমাদের ড্রাইভার খুব সাবধানে জিপ চালাচ্ছিল। সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছি আমি আর ফেলুদা। পিছনের দুটো সিটে মুখোমুখি বসে আছে হেলমুট উঙ্গার আর নিশিকান্ত সরকার। হেলমুটের পায়ের ব্যথাটা নাকি সেরে গেছে। ওর কাছে নাকি কি জার্মান মলম ছিল, তাতেই কাজ হয়েছে। নিশিকান্তবাবুর ভয়ের ভাবটা বোধহয় কেটে গেছে, কারণ এখন উনি গুনগুন করে হিন্দি ফিল্মের গানের সুর ভাজছেন। গ্যাংটক শহর এখন আমাদের উল্টো দিকের পাহাড়ের গায়ে বিছিয়ে আছে। মনে হয় শহরটাকে আর খুব বেশিক্ষণ দেখা যাবে না, কারণ নিচের উপত্যকা থেকে কুয়াশা উঠতে শুরু করেছে ওপরের দিকে। ফেলুদা এখনো পর্যন্ত একটাও কথা বলেনি। সেটা আশ্চর্য নয়। আমি জানি ওর মাথার ভিতর এখন সেই 6টা প্রশ্নের উত্তর বার করার প্রচণ্ড চেষ্টা চলছে। নেহাত কাল কথা দিয়ে ফেলেছিল তাই, তা না হলে ও এখন হোটেলের ঘরে বসে নীল খাতায় হিজিবিজি লিখত আর হিসেব করত। বাইরের ঠান্ডা থেকে বেশ বুঝতে পারছি যে আমরা এখন বেশ হাইটে উঠে গেছি। সামনে একটা মোড়। ড্রাইভার জিপে হর্ন দিতে দিতে সেটা ঘুরতেই দেখলাম সামনের রাস্তার দুধারে ঘরবাড়ি দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে বাঁশের এক খুঁটির সঙ্গে আর এক খুঁটিতে বাঁধা দড়িতে টাঙানো সারি সারি রং বেরঙের চারকোনা নিশান। এই নিশানগুলো টাঙিয়ে দিয়ে তিব্বতীরা নাকি অনিষ্টকারী প্রেতাত্মাকে দূরে সরিয়ে রাখে। কাছ থেকে দেখলে বোঝা যায় প্রত্যেকটা নিশানে নকশা করা আছে। একটা ক্ষীণ শব্দ অনেকক্ষণ থেকেই কানে আসছিল, এবার সেটা ক্রমশ জোর হতে আরম্ভ করল। ভোঁ করে এক টানা গুরু গম্ভীর শিঙার শব্দ, আর তার সঙ্গে থেকে ঝমঝম করে কাঁসা বা পিতলের ঝাঁঝের আওয়াজ।
আর চড়া বেসুরো সানাইয়ের মতো আওয়াজ। এটাই বোধহয় তিব্বতী নাচের বাজনা। রাস্তাটা গিয়ে এক জায়গায় থেমে গেছে। এর পরে রয়েছে একটা বড় গ্যারাজ গোছের ঘর, যাতে কয়েকটা জিপ রয়েছে আর বাঁ দিকে কিছু রয়েছে দোকান। রাস্তার দুধারে কয়েকটা জিপ আর স্টেশন ওয়াগন দাঁড়িয়ে আছে। চারিদিকে ঘোরাফেরা করছে নানান রঙের পোশাক পরা ছেলে মেয়ে বুড়ো বুড়ির দল। আমাদের জিপটা রাস্তার ডান দিকে একটা প্রকাণ্ড গেটের সামনে গিয়ে দাঁড়ালো। বুঝলাম এইটাই রুমটেক মঠের ফটক। নিশিকান্ত বাবু বোধহয় হেলমুটের খাতিরে ইংরাজিতে বললেন, দ্য লামাস আর ড্যান্সিং। আমরা চারজনে গাড়ি থেকে নামলাম। গেটের ভিতর ঢুকে দেখি সামনে একটা বিরাট খোলা উঠোন। সেটাকে একটা প্রকাণ্ড সাদা চাঁদোয়া দিয়ে ঢাকা রয়েছে। তাতে আবার গাঢ় নীল রঙের নকশা করা। এত সুন্দর চাঁদোয়া আমি আগে কখনো দেখিনি। চাঁদোয়ার নিচে উঠোনের মেঝেতে লোকেরা সব ভিড় করে বাবু হয়ে বসেছে, আর পিছন দিকে একটা প্রকাণ্ড নকশা করা পর্দার সামনে 8-10 জন লোক ঝলমলে পোশাক আর নানান রকমের মুখোশ পরে ঘুরে ঘুরে দুলে দুলে নাচছে। বাজিয়েদের দল লাল পোশাক পরে বসেছে নাচিয়েদের ডান দিকে। যে শিঙাগুলোতে সবচেয়ে গম্ভীর আওয়াজ হচ্ছে সেগুলো প্রায় 5-6 হাত লম্বা, আর সেগুলো বাজাচ্ছে 8-10 বছরের বয়সের ছেলেরা। সব মিলিয়ে একটা অদ্ভুত থমথমে অথচ জমকালো ব্যাপার। এমন জিনিস এর আগে আমি কখনো দেখিনি বা শুনিও নি। হেলমুট উঠোনে পৌঁছনো মাত্র পটাপট ছবি তুলতে আরম্ভ করে দিল। আজ আর কাঁধে 3টে ক্যামেরা, ব্যাগটাও সঙ্গে রয়েছে। তার মধ্যে আরও ক্যামেরা আছে কিনা কে জানে। নিশিকান্তবাবু বললেন, বসবেন নাকি? আপনি কি করছেন? ফেলুদা জিজ্ঞেস করল। আমার তো এই জিনিস দেখা, কালিম্পংয়ে দেখেছি। আমি একটু পেছন দিকটায় গিয়ে মন্দিরটা দেখে আসছি। শুনেছি ভেতরে নাকি অদ্ভুত সব কারুকার্য রয়েছে। আমি আর ফেলুদা ভিড়ের মধ্যে জায়গা করে নিয়ে মাটিতে বসে পড়লাম। ফেলুদা বলল, এসব দেখে শুনে 20 শতাব্দীতে বাস করছি সে কথা ভুলে যেতে হয়। গত 1000 বছরে জিনিসের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। আমি বললাম, গুম্ফা বলে কেন ফেলুদা? ফেলুদা বলল, এটা ঠিক গুম্ফা নয়, গুম্ফা হলো গুহা। এটাকে বরং মঠ বা মন্দির বলা চলতে পারে। এই যে উঠোনের দুপাশে একতলা ঘরের লাইন দেখছিস, ওখানে সব লামারা থাকে। আর লক্ষ্য কর কত বাচ্চা ছেলে রয়েছে, সব মাথা মুড়ানো, গায়ে তিব্বতী জোব্বা। এদের এখন ট্রেনিং দেয়া হচ্ছে, বড় হলে সব লামাটামা হবে। মঠ আর মনেস্ট্রি কি একই জিনিস? হ্যাঁ, মঠ। এটুকু বলেই ফেলুদা থেমে গেল। তার দিকে চেয়ে দেখি তার চোখ দুটো কুঁচকে আছে আর মুখটা হাঁ হয়ে আছে। হঠাৎ কি এমন ঘটলো, কি মনে পড়ল ফেলুদার? মিনিট খানেক চুপ করে থেকে মাথা নেড়ে নিচের ওপর একটা ধিক্কারের ভাব দেখিয়ে ফেলুদা বলল, পাহাড়ে এলে কি তাহলে আমার বুদ্ধিটা স্লো হয়ে যায়? এই সহজ জিনিসটা বুঝতে পারিনি এতক্ষণ। কি জিনিস জিজ্ঞেস করলাম। কোনটা বুঝতে পারোনি? শিখ মনস্টার। শিখ হলো সিকিম আর মনস্টার হলো মনেস্ট্রি। থ্যাংক ইউ তোপসে, সত্যি তো বুঝতে পারা উচিত ছিল। তাহলে পুরো টেলিগ্রামটার কি মানে দাঁড়াচ্ছে? ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করে সেই পাতাটা খুলে ফেলল। পড়ল, ইয়োর সান মেবি ইজ আ সিক মনস্টার। গোড়ার দিকটায় কোনো গোলমাল নেই, ইসটাকে ইন করে নে। তাহলে দাঁড়াচ্ছে, ইয়োর সান মে বি ইন আ সিকিম মনেস্টারি। তোমার ছেলে হয়তো সিকিমের কোনো মঠে রয়েছে। ব্যাস, পরিষ্কার ব্যাপার। তার মানে সেলভাঙ্কারের যে ছেলে 14 না 15 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সে এখন এখানেই রয়েছে। প্রাইটেক্স তো তাই বলছে। এখন প্রাইটেক্সের কেরামতির দৌড় যে কতখানি তা তো জানি না। তবে এটা ঠিক যে সেলভাঙ্কার যদি টেলিগ্রামের ভুল সত্ত্বেও তার মানেটা আঁচ করে থাকে, তাহলে তার মনে একটা আশার সঞ্চার হওয়া অস্বাভাবিক নয়। কারণ সে ছেলেকে ভালোবাসত, অনেক দিন ধরেই তার খোঁজ করছে। ও যে সেদিন কোনো একটা গুম্ফায় যাচ্ছিল, সেটাও হয়তো টেলিগ্রামটা পাওয়ার পরই ছেলের সন্ধানে। কোয়াইট পসিবল। আর ছেলে যদি সত্যি করে থেকেই থাকে তল্লাটে,
তাহলে অবশ্যই। ফেলুদা আবার চুপ করে গেল। মনে পড়ল শশধরবাবু বলেছিলেন শেলভাঙ্কারের ছেলে বাপের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মানে সে তার বাপের শত্রু। উইল উইল উইল, ফেলুদা আপন মনে বিড়বিড় করে যাচ্ছে। শেলভাঙ্কার যদি উইলে তার ছেলেকে সম্পত্তি দিয়ে গিয়ে থাকেন তাহলে সে অনেক টাকা পাবে। ফেলুদা ভিড়ের মধ্য থেকে উঠে পড়ল, আর সেই সঙ্গে আমিও। বেশ বুঝতে পারলাম টেলিগ্রামের মানে করতে পেরে ফেলুদা চঞ্চল হয়ে উঠেছে। এদিকে ওদিকে দেখছে সে, ভিড়ের মধ্যে অতিব্বতী ভারতীয় চেহারা খুঁজছে কি। আমরা দুজনেই ভিড়ের মধ্যে চোখ রেখে এগিয়ে চললাম। বাঁ দিকের একতলা বাড়িগুলোর পাশ দিয়ে আমরা চললাম মঠের বাড়িটার দিকে, যেদিকে ওই কিছুক্ষণ আগেই নিশিকান্তবাবু গেছেন। পিছনের দিকটায় ক্রমে ভিড় হালকা হয়ে এসেছে। দু একজন ভীষণ বুড়ো লামাকে দেখলাম ঘরের দরজায় চৌকাঠে বসে আপন মনে প্রেয়ার হুইল ঘুরিয়ে চলেছে। তাদের মুখের চামড়া এত কুঁচকানো যে দেখলে মনে হয় অন্তত 100 বছর বয়স হবে। এদের বেশিরভাগেরই গোঁপ দাড়ি কামানো, কিন্তু এক একজনের দেখলাম নাকের নিচে গোঁপ না থাকলেও ঠোঁটের দুপাশে সরু ঝোলা গোঁপ রয়েছে, যেমন কোনো কোনো চীনাদের থাকে। পর্দার পিছন দিক দিয়ে গিয়ে আমরা মনেস্টারির দালানের বারান্দায় পৌঁছলাম। দেয়ালে বোধ হয় বুদ্ধের জীবনী থেকেই নানান রকম ঘটনার ছবি আঁকা রয়েছে। বারান্দার পিছনে অন্ধকার হলঘর রয়েছে, তার মধ্যে সারি সারি প্রদীপের আলো জ্বলতে দেখা যাচ্ছে। একটা প্রকাণ্ড লাল কাঠের দরজা দিয়ে এই ঘরে ঢুকতে হয়। আশেপাশে প্রহরী জাতীয় কেউ নেই দেখে আমরা দুজনে চৌকাঠ পেরিয়ে হলঘরে ঢুকে গেলাম। স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঘর, অদ্ভুত একটা ধূপের গন্ধ ভরে রয়েছে তাতে। কিন্তু অন্ধকার হলে কি হবে, তার মধ্যে চারদিকে রঙিন সাজসজ্জার ঝলসানি ফুটে বেরোচ্ছে। 3 তলা উঁচু সিলিং থেকে ঝুলছে লম্বা লম্বা আশ্চর্য কাজ করা সব সিল্কের নিশান। ঘরের দুদিকে রঙিন কাপড়ে ঢাকা লম্বা লম্বা বেঞ্চি পাতা। প্রকাণ্ড গোল ঢাকের মতো কয়েকটা জিনিস খুঁটিতে দাঁড় করানো রয়েছে। আর পিছন দিকে সবচেয়ে অন্ধকার অংশটায় লম্বা বেদিতে বসানো রয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড সব মূর্তি। তার কোনোটা বুদ্ধ, আবার কোনোটা বুদ্ধ না, সেটা আমার পক্ষে বোঝা ভারী মুশকিল। কাছে গিয়ে দেখলাম এই সব বড় বড় মূর্তির পায়ের কাছে আরও অনেক ছোট ছোট মূর্তি রয়েছে। নানান রকম ফুলদানিতে ফুল রয়েছে, আর ছোট ছোট পেতলের পিদিমে আগুন জ্বলছে। এইসব জিনিস খুব মন দিয়ে দেখছি, এমন সময় হঠাৎ ফেলুদা আমার পিঠে হাত দিল। ঘুরে দেখি ও দরজার দিকে চেয়ে রয়েছে। এটা সামনের মেন গেট নয়, পাশের একটা ছোট দরজা। বাইরে আয়। দাঁতে দাঁত চেপে কথাটা বলে ফেলুদা দরজার দিকে এগিয়ে গেল। দরজা দিয়ে বেরিয়ে দেখি ডান দিকে ওপরে যাবার সিঁড়ি। কোন দিকে গেল লোকটা জানি না, তবে চাপ নেওয়া ছাড়া কোনো গতি নেই। কোন লোকটা? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম। লাল পোশাক, দরজার বাইরে থেকে উঁকি দিচ্ছিল। আমি চাইতেই শটকালো। মুখটা দেখনি? আলো ছিল না। দোতলায় উঠে দেখি সামনে একটা ঘর রয়েছে, তার দরজা বন্ধ। এটাতেই কি সেই হাই পজিশনের লামা থাকেন নাকি? বাঁদিকে খোলা ছাদ, এখানে ওখানে নিশান ঝুলছে। একতলা থেকে নাচের বাজনার শব্দ আসছে, ভোঁ ভোঁ ভোঁ, ঝ্যাং ঝ্যাং ঝ্যাং। এদের নাচ নাকি একবার শুরু হলে 7-8 ঘন্টার আগে থামে না। আমরা ছাদ দিয়ে হেঁটে উল্টো দিকের পাঁচিলের দিকে এগিয়ে গেলাম। পিছনে পাহাড়ের দৃশ্য ক্রমশ কুয়াশায় ঢেকে আসছে। ডান দিকের মাঠের পেছন দিকটায় খাড়াই পাহাড় উঠে গেছে। তার উপর দিকটায় দেখলাম এক জায়গায় অনেকগুলো বাঁশের খুঁটিতে একসঙ্গে অনেকগুলো ভূত তাড়ানো নিশান আস্তে আস্তে কুয়াশার পিছনে লুকিয়ে যাচ্ছে। শেলভাঙ্কারের ছেলে যদি এখানে... ফেলুদার কথা শেষ হলো না। একটা বিকট চিৎকারে আমরা দুজনেই চমকে থ হয়ে গেলাম। ওরে বাবা, ও হেল্প হেল্প! এই যে নিশিকান্তবাবুর গলা। আর কিছু ভাববার আগেই ফেলুদা দেখি দৌড় দিয়েছে। সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে মঠের পিছনের দিকে দরজা খুঁজে বার করতে সময় লাগলো 1 মিনিটেরও কম। দরজার বাইরে বেরিয়ে দেখি 10 হাতের মধ্যেই পাহাড় খাড়াই হয়ে উঠে আছে। হান্টিং বুট আজও পায়ে ছিল, তাই উঠতে কোনো অসুবিধা হলো না।
কোন দিকে যেতে হবে সেটা মোটামুটি আন্দাজ করতে পারছি, কারণ হেল্প হেল্প চিৎকারটা এখনও আমাদের হেল্প করছে। খানিক দূর উঠে একটা ফ্ল্যাট জায়গা দিয়ে এগিয়ে গিয়ে সেখানে পৌঁছলাম। সেটা পাহাড়ের কিনারা, তারপরেই খাদ। তবে সে খাদ বেশি দূর নামেনি, বড় জোর 100 ফুট, আর তাও ধাপে ধাপে। এরই একটা ধাপে বোধহয় 2 হাতের বেশি চওড়া নয়, একটা গাছকে আঁকড়ে ধরে ঠিকরে বেরিয়ে আসা চোখে ওপরের দিক করে ঝুলে আছেন নিশিকান্ত সরকার। আমাদের দেখেই ভদ্রলোক দ্বিগুণ জোরে চিৎকার করে উঠলেন, মরে গেলুম, বাঁচান। নিশিকান্ত বাবুকে উদ্ধার করা ফেলুদার পক্ষে এমন কিছু একটা কঠিন ব্যাপার ছিল না, কিন্তু মুশকিল হলো এই যে তাকে জাপটে ধরে টেনে তোলা মাত্র ভদ্রলোক চোখ উল্টে বিড়মি খেলেন। অবশ্যই জিপে এনে চোখ মুখে জলের ঝাপটা দিতেই আবার জ্ঞান ফিরে এলো। কি ব্যাপার বলুন তো, ফেলুদা জিজ্ঞেস করল। নিশিকান্ত বাবু কোঁকিয়ে উঠে বললেন, আরে মশাই, কি আর বলবো, এই এতখানি পথ একটু হালকা হবার দরকার পড়েছিল। তার ধর্মস্থান মানুষ যাকে বলে মনাস্ট্রি, তাই ভাবলুম পেছন দিকটায় গিয়ে দেখি। ঝোপঝাড়ের তো অভাব নেই, তা জায়গাটাও পেলুম একদম সুইটেবল। কিন্তু আমাকে যে আবার কেউ ফলো করছে তা কি করে জানবো বলুন? পিছন থেকে এসে ধাক্কা মারলো 100%। কি সাংঘাতিক ব্যাপার বলুন তো। নেহাত হাতের কাছে একটা গাছ পেলুম বলে, নইলে তিব্বতী শাসানি তো অক্ষরে অক্ষরে। লোকটাকে দেখেছেন? পেছন দিক থেকে এসে ধাক্কা মারলে আবার দেখা যায় নাকি হে? এই দুর্ঘটনার পর রুমটেকে থাকার কোনো মানে হয় না, হয়তো নিরাপদও নয়। তাই আমরা আবার বাড়িমুখো রওনা দিলাম। হেলমুটের একটা আফসোস হলো, কারণ ও বলল ছবি তোলার এত ভালো সাবজেক্ট ও এসে অবধি আর পায়নি। তবে নাচ আগামীকালও হবে, তাই ইচ্ছে করলে আর একবার আসতে পারে। ফেলুদা অনেকক্ষণ চুপ করেছিল, তাই বোধহয় চিন্তা করছিল, কারণ ঘটনা এত দ্রুত ঘটে চলেছে, ওর মতো পরিষ্কার মাথার হয়তো গুলিয়ে যাচ্ছিল। এবার সে নিশিকান্ত বাবুকে উদ্দেশ্য করে বলল, মশাই, আপনার একটা দায়িত্ব আছে, সেটা বোধহয় বেশ ভালোই করেই বুঝতে পারছেন। দায়িত্ব? ভদ্রলোকের গলা দিয়ে যেন পুরো আওয়াজ বেরোচ্ছে না। আপনি কার পিছনে লেগেছেন সেটা না বললে তো কে আপনার পিছনে লেগেছে সেটা বলা যাবে না। নিশিকান্তবাবু ঢোক গিলে দুহাত তুলে কান মোলে বললেন, কি সাক্ষী করে বলতে হবে বলুন? আমি বলছি, জ্ঞান তো আমি কোনো লোকের কোনো অনিষ্ট করিনি, কারোর পেছনে লাগিনি, এমনকি কারোর বদনাম পর্যন্ত করিনি। আপনার কোনো যমজ ভাইটাই নেই তো? আগে না স্যার, আই অ্যাম অনলি অফস্প্রিং। মিথ্যে বলে অবশ্যই আপনিই ঠকবেন, কাজেই ধরে নিচ্ছি আপনি সত্যি কথাই বলছেন। কিন্তু ফেলুদা চুপ করে গেল, আর সেই যে চুপ করলো সে একেবারে ডাকবাংলো পর্যন্ত। ডাকবাংলোতে এসে হেলমুট গাড়ি থেকে নেমে জিপের ভাড়ার শেয়ার দিতে যাতে ফেলুদা বাধা দিল। তোমাকে তো আমরাই ইনভাইট করেছি, আর তুমি আমাদের দেশে অতিথি, কাজেই তোমার পয়সা তো আমরা নেব না। অল রাইট, হেলমুট হেসে বলল, তাহলে একটু বসে চা খেয়ে যাও। নিশিকান্ত বাবুরও আপত্তি নেই দেখে আমরা তিনজনেই জিপটার পাওনা চুকিয়ে দিয়ে বাংলোয় হেলমুটের ঘরে গিয়ে হাজির হলাম। তিনজনে চেয়ারে বসেছি। হেলমুট ঘাট থেকে ক্যামেরা নামিয়ে নিয়ে টেবিলের ওপর রেখে চায়ের অর্ডার দিতে যাবে, এমন সময় একটা আওয়াজ পেয়ে দরজার দিকে চেয়ে দেখি একজন অদ্ভুত চেহারার ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে হেলমুটের দিকে চেয়ে হেসে হ্যালো বললেন। ভদ্রলোকের মুখে কাঁচা পাকা চাপ দাড়ি, মাথার কাঁচা পাকা চুল প্রায় কাঁধ অবধি নেমেছে, গায়ের উপর দিকে একটা গলাবন্ধ ঢলঢলে অরেঞ্জ সিকিম জ্যাকেট, আর তার তলার দিকে ঢিলে ফ্লানেলের পাতলুন। তার হাতে একটা বেশ বড় হলদে লাঠিও রয়েছে, যাকে বোধহয় বলে যষ্টি। হেলমুট আমাদের দিকে ফিরে বলল, পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর বৈদ্য। আপনাদের দেখিয়ে বাঙালি মনে হতেছে। ডাক্তার বৈদ্য ঠিক আমার পাশের চেয়ারটাতেই বসলেন। ফেলুদা বলল, ঠিকই বলেছেন, আপনার কথা আমরা আগেই হেলমুটের কাছে শুনেছি। হেলমুট ইজ আ নাইস বয়। ভদ্রলোক ইংরাজি, বাংলা, হিন্দি 3 রকম ভাষা মিশিয়ে কথা বলে গেলেন। তবে হেলমুটকে আমি বলেছি যে এদেশের একটা সংস্কারের কথা ও যেন না বলে। এরা বিশ্বাস করে যে যার যত বেশি ছবি তোলা হবে তার তত বেশি আয়ু কমে যাবে। কারণ এই যে আমার খানিকটা যদি অন্য কোনো বস্তুতেও থেকে থাকে, তার মানে আমার ভাইটাল ফোর্সের খানিকটাও নিশ্চয়ই সেই অন্য বস্তুর মধ্যে রয়েছে, এবং সেই পরিমাণে আমার নিজের ভাইটাল
ফোর্সটাও নিশ্চয়ই কমে যাচ্ছে। আপনিও কি এতে বিশ্বাস করেন? ফেলুদা জিজ্ঞেস করল। করলেই বা কি? ডক্টর বৈদ্য হেসে বললেন, হেলমুট কি আর আমার ছবি তুলতে বাদ রেখেছে? তবে কোনো জিনিস পরীক্ষা করে দেখার আগে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা ওঠে না। এখনও অনেক জিনিস শিখতে বাকি আছে, অনেক কিছু জানতে হবে, অনেক পরীক্ষা করতে হবে। ফেলুদা বলল, কিন্তু আপনি তো সেসব না করেই অনেক দূর অগ্রসর হয়েছেন বলে মনে হয়। শুনলাম আপনি ভবিষ্যৎ বলে দিতে পারেন, মৃত ব্যক্তির আত্মার সঙ্গে কথাবার্তা বলতে পারেন। সব সময় নয়। বৈদ্য একটু মুচকি হাসলেন। পারিপার্শ্বিক অবস্থার ওপর অনেকটা নির্ভর করে। কিছু জিনিস খুব সহজে বলে দেওয়া যায়। যেমন বৈদ্য নিশিকান্ত বাবুর দিকে আঙুল দিকে দেখালেন, এই ভদ্রলোকটি কোনো কারণে অত্যন্ত দুশ্চিন্তায় ভুগছেন। নিশিকান্তবাবু জিভ দিয়ে ঠোঁট চাটলেন। ফেলুদা বলল, আপনি ঠিকই বলেছেন, ওকে একজন অজ্ঞাত ব্যক্তি মৃত্যু ভয় দেখাচ্ছে। সেটা কে বলতে পারেন? ডক্টর বৈদ্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন, তারপর চোখ খুলে জানলা দিয়ে বাইরের পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, এজেন্ট। এজেন্ট? ফেলুদা প্রশ্ন করল। হ্যাঁ, এজেন্ট। মানুষ অন্যায় করলে তার শাস্তি হবেই। অনেক সময় ভগবান নিজেই শাস্তি দেন, আবার অনেক সময় তার এজেন্টরা এই কাজ করে। নিশিকান্তবাবু হঠাৎ কাঁপা গলায় বলে উঠলেন, দ্যাট ইজ অল। আমি আর শুনতে চাই না। বৈদ্য হেসে বললেন, আমি জোর করে কাউকে কিছু শোনাই না। ইনি জিজ্ঞেস করলেন, তাই বললাম। স্বেচ্ছায় লব্ধ জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানের কোনো মূল্য নেই। তবে একটা কথা বলতে চাই, বাঁচতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে। কাইন্ডলি এক্সপ্লেইন, বললেন নিশিকান্তবাবু। এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। চা এসে গেছিল। হেলমুট নিজেই চা ঢেলে সবাইকে জিজ্ঞেস করে দুধ চিনি মিশিয়ে আমাদের হাতে হাতে পেয়ালা তুলে দিল। চায়ে চুমুক দিয়ে ফেলুদা বলল, আপনাদের সঙ্গে তো মিস্টার সেলভাঙ্কারের আলাপ হয়েছিল। বৈদ্য মাথা নেড়ে বলল, বড় দুঃখের ব্যাপার। আমি ওকে সতর্ক করে দিয়েছিলাম যে ওর সময়টা ভালো যাচ্ছে না। অবশ্যই ও অকস্মাৎ মৃত্যুর ব্যাপারে তো কারো কোনো হাত নেই। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে চা খেলাম। হেলমুট এই ফাঁকে তার টেবিলটা গোছগাছ করে নিল। নিশিকান্তবাবুর চায়ের পেয়ালা হাতে করে বসে আছেন। বুঝতে পারছি তার চা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু খাবার কথাটা তার মনেই আসছে না। এর মধ্যে নিশ্চিন্ত হল দেখলাম ফেলুদাকে, কিন্তু তার মনে উদ্বেগ থাকলেও সেটা যে একেবারেই বাইরে প্রবেশ করছে না। দিব্যি একটার পর একটা বিস্কুট খেয়ে চলেছে। বাইরে রোদ এসে পড়েছে। হেলমুট সুইচ টিপল, কিন্তু বাতি জ্বলল না। কি ব্যাপার? নিশিকান্তবাবু বললেন, পাওয়ার গেছে। এটা প্রায়ই ঘটে। বেয়ারাকে মোমবাতি দিতে বলি, বলে হেলমুট ঘর থেকে বেরিয়ে গেল। এবার ফেলুদা ডক্টর বৈদ্যকে আর একটা প্রশ্ন করল। মিস্টার সালভাঙ্কারের মৃত্যু কি সত্যিই আকস্মিকভাবে হয়েছিল বলে আপনার বিশ্বাস? ডক্টর বৈদ্য হাতের পেয়ালা সামনের বেতে টেবিলের ওপর রেখে হাত দুটোকে পেটের ওপর জড়ো করে বললেন, এ কথার উত্তর তো শুধু একজনই দিতে পারেন। কে? ফেলুদা জিজ্ঞেস করল। যে মৃত, একমাত্র সেই সর্বজ্ঞ। তারই কাছে অজানা কিছু নেই। আমাদের জীবিতকালে অজস্র অবান্তর জিনিস আমাদের জ্ঞান ও অনুভূতির পথে বাধা সৃষ্টি করে। ওই যে জানলা খোলা রয়েছে, সে জানলা দিয়ে আমরা দূরের পাহাড় দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ে গাছপালা, বাড়িঘর সব দেখতে পাচ্ছি, আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এসব হলো অবান্তর জিনিস। নির্ভেজাল জ্ঞানের পথে এসব দৃশ্যবস্তু বাধা স্বরূপ। অথচ জানলা যদি বন্ধ করে দিই, তাহলে কি দেখব? ঘরে যদি আলো না থাকে, তাহলে বাইরের আলোর পথ বন্ধ করে দিলে কি থাকে? অন্ধকার। জীবন হলো আলো, আর জীবন হলো ওই জানলা দিয়ে দেখা দৃশ্য, যা আমাদের প্রকৃত জ্ঞানের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আর মৃত্যু হলো বদ্ধ জানলার ফলে যে অন্ধকার, সেই অন্ধকার। এই অন্ধকারের ফলে আমাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। মৃত্যুই হলো অন্ধকারের চরম অবস্থা। এত বড় বক্তৃতা একটানা শুনে একটু বুঝতে কষ্ট হচ্ছিল, কিন্তু ভরসা ছিল যে ফেলুদা নিশ্চয়ই সব বুঝতে পারবে। ও বলল, তাহলে আপনার মতে মিস্টার সেলভাঙ্কারই একমাত্র জানেন তার মৃত্যু কিভাবে হয়েছিল? মৃত্যুর মুহূর্তটিতে হয়তো জানতো না, কিন্তু এখন নিশ্চয়ই জানে।
কেন বলতে পারি না, আমার একটু গা ছমছম করতে শুরু করলো। হয়তো অন্ধকার বেড়ে আসছে বলেই। আর মৃত্যু টিত্যু নিয়ে এত কথাবার্তা, আর ডক্টর বৈদ্য চশমার কাছে বেগুনি মেঘে ভরা আকাশের ছায়া, আর তার অস্বাভাবিক রকম কাঁপা কাঁপা গলার স্বর, এমনকি তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটাও কেমন যেন থমথমে মনে হচ্ছিল। বেয়ারা ঘরে এসে চায়ের জিনিসপত্র তুলে দিয়ে তার জায়গায় টেবিলের ওপর একটা জ্বালানো মোমবাতি রেখে চলে গেল। ফেলুদা সবাইকে চারমিনার অফার করলো, আর সবাই রিফিউজ করলো। তখনও একাই একটা সিগারেট ধরিয়ে পরপর দুটো রিং ছেড়ে বলল, মিস্টার শেলভাঙ্কারের মতামতটা জানতে পারলে মন্দ হতো না। ফেলুদা অবশ্যই প্ল্যানচেটে নিয়ে বই পড়েছে। ও বলে যে জিনিসে বিশ্বাস নেই সেই নিয়ে বইও পড়া উচিত না। এই কথাটা আমি মানি না, কারণ যে বইটা লিখেছে তার মতামতটা জানা মানে মানুষের চিন্তাধারার একটা বিশেষ দিক সম্বন্ধে জানা। ক্রাইম নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করবে তাদের মানুষ সম্বন্ধে জানতেই হবে, আর মানুষ বলতে সব রকম মানুষই বোঝায়, কাউকেই বাদ দেওয়া চলে না। ডক্টর বৈদ্য কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলেন। হঠাৎ চোখ খুলে হাত দুটো ওপরের দিকে তুলে বললেন, দরজা এবং জানলা দুটো বন্ধ করো। কথাটা বললেন হুকুম করার ভঙ্গিতেই, আর সেই হুকুম পালন করলেন নিশিকান্তবাবু। মনে হলো তিনি যেন হিপনোটাইজড হয়ে গেছেন, প্রায় যন্ত্রের মতো মানুষের মতো কাজটা করে দিলেন। জানলা বন্ধ করার সঙ্গে সঙ্গে মোমবাতির আবছা হলদে আলো ছাড়া ঘরে আর কিছুই রইল না। আমরা সবাই বেতের টেবিলটাতে বসেছিলাম ঘিরে। আমার ডান পাশে বৈদ্য, বাঁ পাশে ফেলুদা, ফেলুদার অন্য পাশে নিশিকান্তবাবু, আর তার পাশে একটা মোড়ায় হেলমুট। ডক্টর বৈদ্য এবার বললেন, তোমাদের হাতগুলো উপুর করে টেবিলের ওপর রাখো। প্রত্যেকের হাত তার দুপাশের লোকের হাতের সঙ্গে ঠেকে থাকা চাই। ডক্টর বৈদ্য এতক্ষণ আমাদের আপ আর আপনি বলে বলছিলেন, এবার দেখলাম তুম আর তুমি আরম্ভ করলেন। আমরা একে একে সবাই পরস্পরের সঙ্গে হাত ঠেকিয়ে টেবিলে রাখলাম। সব শেষে ডক্টর বৈদ্য আমার আর হেলমুটের হাতের মাঝখানে তার নিজের হাত দুটো গুঁজে দিলেন। 5, 10, 50টা উপুর করা হাতের আঙুল এখন ফুলের পাপড়ির মতো মোমবাতিটাকে গোল করে ঘিরে বেতের টেবিলের ওপর রাখা রয়েছে। আমরা সবাই এক দৃষ্টে মোমবাতি শিখার দিকে চেয়ে শেলভাঙ্কারের মৃত্যুর কথা চিন্তা করো। ঘরে বাতাস ঢোকার কোনো রাস্তা নেই, তাই মোমবাতি শিখা একেবারে স্থিরভাবে জ্বলছে। অল্প অল্প করে মোম গলে বাতির গা বেয়ে গড়িয়ে বেতের বুনুনিটার ওপর জমা হচ্ছে। একটা ফড়িং জাতীয় পোকা ঘরের ভেতরে ছিল, সেটা বাতির শিখার চারিদিকে পাক খেতে আরম্ভ করলো। কতক্ষণ যে এইভাবে বাতির দিকে চেয়েছিলাম জানি না। সত্যি বলতে কি, দু একবার যে আর চোখে ডক্টর বৈদ্যর দিকে চেয়ে দেখিনি তা নয়, কিন্তু সেটা তিনি নিশ্চয়ই বুঝতে পারেননি, কারণ তার চোখ বন্ধ। হঠাৎ যেন অনেক দূর থেকে গলার স্বর আসছে, এইভাবে চি চি করে ডক্টর বৈদ্যর মুখ থেকে কথা বেরোলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো? ফেলুদা বলল, শেলভাঙ্কার কি অ্যাক্সিডেন্টে মরেছিল? আবার সেই চিঁচি গলায় উত্তর এলো, নো। তাহলে কিভাবে মরেছিলেন তিনি? কিছুক্ষণ সব চুপ। এখন আমরা সবাই মোমবাতি ছেড়ে ডক্টর বৈদ্যর মুখের দিকে চেয়ে আছি। তার চোখ বন্ধ, মাথা পিছন দিকে হেলানো। হেলমুট দেখলাম তার নীল নিষ্পলক চোখে ডক্টর বৈদ্যকে দেখছে। নিশিকান্ত বাবুর কুতকুতে চোখও তার দিকে। ঘরে হঠাৎ এক ঝলক নীল আলো, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। এবার আরও পরিষ্কার গলায় উত্তর এলো, মার্ডার। মার্ডার? এটা নিশিকান্তর গলা, শুকিয়ে কেমন একটা খসখসে হয়ে গেছে। কথাটা একটানা বলতে পারল না তিনি। বললেন, মাহারাডার। কে খুন করেছিল বলা সম্ভব কি? আবার ফেলুদাই প্রশ্ন করল। আমার বুকের ভিতরে অসম্ভব ঢিপঢিপানি শুরু হয়ে গেছে। নিশিকান্ত বাবুর মতো আমারও গলা শুকিয়ে এসছে। নেহাত কথা বলতে হচ্ছে না বলে, না হলে আমিও ধরা পড়ে যেতাম। আবার কিছুক্ষণের জন্য সব চুপ। ফেলুদা দেখলাম এক দৃষ্টে ডক্টর বৈদ্যর হাতের দিকে দেখছে। ভদ্রলোক কয়েকবার খুব জোরে জোরে বেশ যেন স্পষ্ট করে নিঃশ্বাস নিলেন। তারপর উত্তর এলো, বীরেন্দ্র। বীরেন্দ্র? সে আবার কে?